আজকে খুব ইন্টারেস্টিং ভিডিওটা হতে চলেছে এবং খুব গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। আমরা নিফটির ব্যাপারে কথা বলবো। নিফটি মানে স্টক মার্কেট এই মুহূর্তে সিচুয়েশন। নিফটি আমরা দেখতে পারলাম 25,800 ছাড়িয়ে গেছে, এটা একটা খুব ক্রুশিয়াল পয়েন্ট ছিল। এবং দেখতে পারলাম সেন্সেক্সের ক্ষেত্রে দুরন্ত অবস্থা 84,360-কে কিন্তু ভেঙেছে, অর্থাৎ বিগত 4 দিন ধরে একটা দুর্দান্ত পারফরমেন্স দিয়ে চলেছে। আজকে ভিডিওর মধ্যে বেশ কিছু ইনফরমেশন বলবো, কেন এতটা ইমপ্রুভমেন্ট, এর কোথায় যেতে চলেছে। সেকেন্ড ওয়ান কথা বলার সেটা কিন্তু রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সেক্টরের মধ্যে বেশ কিছু ভালো ভালো অর্ডার এসছে, যেরকম ব্যাংকিং, এনবিএফসি সেক্টরের কথা বলবো, সেখানে খুব ইন্টারেস্টিং কিছু ইনফরমেশন রয়েছে। আমরা সেকেন্ড কথা বলবো অটোমোবাইল সেক্টরের বেশ কিছু ইন্টারেস্টিং পয়েন্ট ইনফরমেশন দেওয়া রয়েছে। তৃতীয় পয়েন্ট যেটা বলার আইটি সেক্টর, আইটি সেক্টরের কবে ভালো দিন আসবে বা সিচুয়েশন, সেটা নিয়ে কথা বলবো আমরা। এছাড়াও যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে মুহূর্ত ট্রেডিং, যেটা হতে চলেছে 1:45 আজকে। এবং এছাড়া যেটা বক্তব্য রাখা সেটা হচ্ছে আমাদের হিডেন যে একটা পার্টিকুলার সেক্টর, যে সেক্টর কিন্তু এতদিন ডাউন হয়েছিল, এবার আস্তে আস্তে উঠে আসছে। আর লাস্ট ওয়ান বলার ব্যাপার হচ্ছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডের বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার। সবকিছু বলার আগে আমি সমস্ত স্বাগত জানাচ্ছি টেক ইনভেস্টরের পক্ষ থেকে। নতুনরা সাবস্ক্রাইব করে রাখবেন, পুরনো অজস্র লাইক কমেন্ট মুগ্ধ করে। ইনফরমেশন গুলো প্রচুর গুরুত্বপূর্ণ ইনফরমেশন সব সময় দেওয়ার চেষ্টা করি, যেগুলো থাকলে জানা থাকলে আপডেটেড থাকবেন সবসময় মার্কেটে, নিজেদের যেসব স্টক গুলো পোর্টফোলিওতে আছে সেগুলো, এবং ভবিষ্যতের জন্য তৈরি থাকবেন পজিটিভিটি ও নেগেটিভিটির জন্য। সেই জন্য কিন্তু এই ধরনের ভীষণ গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ভিডিও। প্রথম খবরটার দিকে যেটা যাওয়া সেটা হচ্ছে নিফটি। নিফটি আমরা দেখতে পারলাম সেটা হচ্ছে 25,800, যেটা একটা ক্রুশিয়াল পয়েন্ট ছিল, সেটাকে ভেঙে ওপর উঠে গেছে এবং এটা একটা পজিটিভ, মানে যেটা বলা হয় বুলিশ ট্রেন্ড তৈরি করছে। কিন্তু এখানে শেষ নয়, মানে এইগুলো হওয়ার পেছনে কারণ যেটা মনে করছে অ্যানালিস্টরা, প্রথম ব্যাপার সেটা হচ্ছে জিএসটি 2.0। জিএসটি ক্ষেত্রে বেশ কিছু ছাড় একটা কিন্তু বড় একটা পজিটিভ দিকে মুভ করাচ্ছে। দ্বিতীয়ত ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর তারা কিন্তু আবার আগ্রহ প্রকাশ করছে এবং একটু একটু করে কিনে চলেছে। তার প্রধান বেশ কিছু কারণের মধ্যে একটি কারণ হচ্ছে ভ্যালুয়েশন। আর কারণ আমরা দেখেছি গোটা বছর জুড়ে কিন্তু তেমন ভাবে কোনোটাই ইমপ্রুভমেন্ট হয়নি। গোটা সেন্সেক্স জুড়েই ছিল একটা ফ্ল্যাট মুভমেন্ট, যেখানে অন্যান্য ক্ষেত্রে যদি আমি ইউএস মার্কেট দেখি সেখানে দেখবো আমরা দারুণ পারফরমেন্স রয়েছে। এনভিডিয়া যেখানে রয়েছে বা চায়নার যেসব কোম্পানিগুলো রয়েছে চাইনিজ মার্কেট, সেখানেও দেখছি আমরা অন অ্যান অ্যাভারেজ 12-15% রিটার্ন দিয়েছে। সেখানে আমাদের ক্ষেত্রে এই মার্কেট কিন্তু ফ্ল্যাট এবং নেগেটিভ, নিয়ার টু নেগেটিভ রয়েছে। তার প্রধান কারণও অবশ্যই রয়েছে আইটি সেক্টর। আইটি সেক্টরের পরে বলবো, আইটি সেক্টর টিসিএস, ইনফোসিস, এসসিএল প্রতিটাই এই এক বছরের মধ্যে কিন্তু অনেকটা করে, মানে কোনোটা 27% টিসিএস ডাউন হয়ে গেছে, ইনফোসিসও 11%, এসসিএল 16%, এসসিএল টেকনোলজি 11%, এরকম ভাবে কনস্ট্যান্টলি ডাউন হয়ে গেছে, যেটার কারণে একটা বড় ওয়েটেজ কিন্তু আইটি সেক্টর রয়েছে আমাদের গোটাটা, তার গোটা সেন্সেক্সে। ন্যাচারালি তার ইম্প্যাক্ট কিন্তু আমাদের নিফটি মার্কেটে পড়েছে। এবার আসছি সেকেন্ড পয়েন্টের দিকে। আরেকটা ইনফরমেশন সেটা হচ্ছে এই নিফটি বাড়ার কারণ, মানে ইমপ্রুভমেন্ট পজিটিভিটি হওয়ার আরেকটা পজিটিভ ব্যাপার দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কনজাম্পশন বেড়ে গেছে। আমরা জানি সেটা ইনকাম ট্যাক্সের বেশ কিছু ছাড় আসার কারণে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেক্ষেত্রে কনজাম্পশন বাড়ছে এবং দেখা গেছে সেটা হচ্ছে যে রুরাল সেক্টরে কিন্তু ডিমান্ডটা বাড়ছে। লজিস্টিক পাওয়ারফুল হওয়ার সঙ্গে সঙ্গে, যেটা নিয়ে আগেও আমি বলতাম যে লজিস্টিকটাকে পাওয়ারফুল করার চেষ্টা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিশেষভাবে করছে। যেমন রোড ট্রান্সপোর্টেশন বাড়াচ্ছে, রেল ট্রান্সপোর্টেশন বাড়াচ্ছে, ওয়াটার ট্রান্সপোর্টেশন বাড়াচ্ছে, তিনটে দিকে কিন্তু ইমপ্রুভ করছে। সবচেয়ে বেশি কাছে লেগেছে সেটা হচ্ছে রেলওয়ে সেক্টর ইমপ্রুভমেন্ট। তো সুতরাং এই জন্য আলটিমেট কনজাম্পশনটা বেড়েছে, ডিমান্ড বেড়ে গেছে, একটু পজিটিভ ভ্যালুয়েশন রয়েছে, এফআইএ ইনফ্লো হচ্ছে, সেজন্য আলটিমেটলি এটা খুব পজিটিভ জায়গা। সেকেন্ড ইন্টারেস্টিং পয়েন্টের দিকে যাবো, সেটা খুব ব্যাপার, সেটা হচ্ছে ব্যাংকিং এবং এনবিএফসি সেক্টর। এই সেক্টরটা কিন্তু বহুদিন ধরে, প্রায় 1.5 বছর ওপর দেখছি কোনো মুভমেন্ট নেই, অথচ কোম্পানি টোটাল সেক্টরটার কিন্তু একটা বিরাট বড় ভূমিকা রয়েছে। যদি আমাদের নিফটির ক্ষেত্রে দেখি সেখানে দেখবো বড় পার্সেন্টেজ, মানে ম্যাক্সিমাম অংশটা ফাইন্যান্সিয়াল সার্ভিসের মধ্যে রয়ে গেছে, অথচ আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু কোনো রিটার্ন নেই। কেন রিটার্ন নেই, তেমন ইমপ্রুভমেন্ট নেই? তার কারণ হচ্ছে আগে যেটা বিগত 24-25 এই সময় থেকে এবং 25-26 আমরা যেটা এখন দেখতে পাচ্ছি, আর্নিং গুলো কিন্তু তেমন ভালো হয়নি ব্যাংকিং সেক্টরে। দ্বিতীয়ত ক্রেডিট গ্রোথ, মানে ধার দেওয়ার ব্যাপারগুলো, ক্রেডিট গ্রোথটা অনেকটা কম রয়েছে। এইগুলো খুব ভাবে কিন্তু এফেক্ট করেছে ব্যাংকিং সেক্টরে। প্লাস আর্নিংটাও আমরা দেখেছিলাম লাস্ট কোয়ার্টার গুলোতেও খুব একটা ভালো ছিল না। সে কারণের জন্য সব মিলিয়ে মিশিয়ে একটা বড় নেগেটিভ জায়গা তৈরি করেছিল।
এখন এবার প্রশ্ন আসছে যে পজিটিভ কি কি জিনিস দেখা যাচ্ছে। তাহলে প্রথম আমি কথা বলবো সেটা হচ্ছে স্ট্রং ম্যাক্রো ডিমান্ড। ম্যাক্রো লেভেলের ডিমান্ডটা কিন্তু অনেকটা বেড়েছে এবং এই ডিমান্ড বাড়ার কারণে অর্থাৎ লোন নেবার ক্ষমতা বেড়েছে ইনকাম বাড়ার কারণের জন্য, এবং সঙ্গে সঙ্গে এটা ব্যাপার তৈরি হচ্ছে যে রিফর্মসটা বেটার মাত্রায় হচ্ছে। তার কারণে দেখা গেছে লাস্ট কোয়ার্টার গুলোতে এদিক থেকে লোনের পরিমাণটা বেড়েছে, এবং লোন মানে ক্রেডিট গ্রোথ বাড়া মানে আলটিমেটলি তার ইম্প্যাক্ট কিন্তু ব্যাংকিং সেক্টরে সর্বোপরি ঘটবে। দ্বিতীয় ব্যাপার সেটা হচ্ছে ভ্যালুয়েশন, যেটা আমি বলছিলাম বিগত 1.5 বছর ধরে কনস্ট্যান্টলি ব্যাংকিং সেক্টর মার খাওয়ার কারণে অটোমেটিক ভ্যালুয়েশনটা খুব ভালো জায়গায় চলে গেছে, ফলে এটা কিন্তু একটা লুক্রেটিভ পজিশন তৈরি করছে বলে মনে করছে বড় বড় ইনভেস্টর যারা রয়েছে তারা কিন্তু এই কারণে ইনভেস্ট করছে, এবং যারা ফান্ড ম্যানেজার মিউচুয়াল ফান্ডগুলো তারাও কিন্তু ব্যাংকিং সেক্টরে এখন ভালো পরিমাণে ইনভেস্ট করা শুরু করে। বলবো সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টরের আরবিএল ব্যাংক। আরবিএল ব্যাংকের কথা নিয়ে যদি বলি, আরবিএল ব্যাংক কিন্তু 52 উইক হাই টাচ করে গেছে এবং কনস্ট্যান্ট ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। তার কারণ হচ্ছে বিশাল বড় মাপের কিন্তু ইনভেস্টমেন্ট হতে চলেছে আরবিএল ব্যাংকে এবং ফাইনালাইজেশন কমপ্লিট হয়ে গেছে। সেটা হচ্ছে সৌদি আরবিয়া, এমিরেট সৌদি আরবিয়াতে এরা প্রায় $3 বিলিয়ন কিন্তু বিরাট বড় ইনভেস্টমেন্ট হচ্ছে। এই ইনভেস্টমেন্টটা আমাদের লার্জেস্ট ইনভেস্টমেন্ট বলা যেতে পারে ক্রস বর্ডার এরিয়ার মধ্যে। ইন্ডিয়ার ক্রস বর্ডার এরিয়াতে এত বড় ইনভেস্টমেন্ট আগে কখনো হয়নি ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে। এবার আসবো সেকেন্ড ব্যাংকিং সেক্টরের আরেকটা ব্যাংকের কথা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই ব্যাংকটাও কিন্তু 52 উইক হাই টাচ করে গেছে, এবং তার কারণ হচ্ছে বাকি পির যে সমস্ত তাদের যে বাকি ব্যাংকগুলো তার তুলনায় অনেক ভালো পারফরমেন্স দেখাতে পেরেছে। এনপিএ গ্রোথ অনেকটা মানে এনপিএটা কমেছে এবং ক্রেডিট গ্রোথটা বেড়েছে। আমি যেটা শুরুতেই বলছিলাম ক্রেডিট গ্রোথটা বাড়ার একটা বড় পজিটিভ মুভমেন্ট আপনেসেই কিন্তু এই ব্যাংকিং সেক্টর বা ফাইন্যান্সিয়াল সেক্টর কিন্তু ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। এবারে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে শুধু বাড়ছে এখনই আনন্দের ব্যাপার নয় বা এখনই ইনভেস্ট করার ব্যাপার নয়, কারণ হচ্ছে বেশ কিছু নেগেটিভ পয়েন্টও রয়েছে। বলবো সেটা হচ্ছে লোন ডিপোজিট যে গ্রোথ সেটা কিন্তু কম। লোন ডিপোজিট গ্রোথ বলতে এমনই সিচুয়েশন যেখানে কিনা ডিপোজিটের পরিমাণ, যেটা ডিপোজিট কাস্টমার আগে করতো তার পরিমাণটা কিন্তু কমছে, অর্থাৎ ম্যাক্সিমাম কাস্টমার কিন্তু ব্যাংকিং সেক্টরে ইনভেস্টমেন্টটা কমাচ্ছে এটা, এবং এটা অন্য সেক্টরে চলে যাচ্ছে। ব্যাংকিং সেক্টর ছেড়ে স্টক মার্কেটের দিকে চলে যাচ্ছে বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট বাড়ছে, ওইদিকে প্রচুর ইনভেস্টমেন্ট বাড়ছে। কিন্তু যেটা হচ্ছে প্রবলেম সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টরের ডিপোজিট কমে যাওয়ার কারণে ক্রেডিট দেওয়ার, লোন দেওয়ার ক্ষমতাটা কমে গেছে। ব্যাংকের নর্মাল কাজ তো এটাই, কেনা বেচা, মানে যখনই কেউ টাকা জমা করছে তার একটা বড় অংশ তারা লোন দিচ্ছে। এবার টাকা জমার পরিমাণ যদি কনস্ট্যান্টলি কমতে থাকে, ন্যাচারালি লোন দেওয়ার ক্ষমতাটা কমে যায়। তো সেইটা একটা নেগেটিভ পয়েন্ট রয়েছে। এর সঙ্গে পজিটিভ খবরও বলা যাচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে বেশ কিছু পজিটিভ মেজারমেন্ট নিয়েছিল, যেগুলো কিনা ভবিষ্যতে আমরা দেখতে পারবো, যেটা একটা পজিটিভ। সে ব্যাপারে আমি পরে বলছি। গোল্ডম্যান সচ বেশ কিছু পয়েন্ট বলেছে। আমি তার আগে যেটা যাবো সেটা হচ্ছে যেরকম আমি বলছি প্রেজেন্টলি আইসিআইসিআই ব্যাংকের কিন্তু গ্রোথটা তুলনামূলকভাবে বেশ খানিকটা কম দেখতে পেলাম। দ্বিতীয় ব্যাপার সেটা হচ্ছে রেগুলেটরি চেঞ্জেস হচ্ছে। এটাও একটা চেঞ্জেস গুলো আলটিমেটলি ফাইন্যান্সিয়াল সেক্টরে কিছুটা নেগেটিভিটি তৈরি করতে পারে ভবিষ্যতে। এনপিএ ট্রেন্ডটা কিন্তু ওভারঅল কিন্তু খুব একটা কমেনি। কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে, যে স্টেট ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি এনপিএটা কম হচ্ছে, কিন্তু এক্ষেত্রে টোটাল ওভারঅল ব্যাংকিং সেক্টরে এনপিএ গ্রোথ বা নন পারফর্মিং অ্যাসেটস এর পরিমাণটা বাড়ছে। তো এইটা যদি বাড়ে বা স্টেবল থেকে যায়, একটা জায়গায় থেমে যায়, ওটা না কমা পর্যন্ত ওভারঅল, তাহলে কিন্তু আমরা সেই যে আগের রিটার্ন যেটা আমরা দেখেছিলাম ব্যাংকিং সেক্টরে সেটা দেখতে পারবো না। এছাড়া আরেকটা কথা বলার, ইন্টারেস্ট রেট মুভমেন্ট গ্লোবাল এবং ডোমেস্টিক দুটো ক্ষেত্রে কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলতে চলেছে। রিজার্ভ ব্যাংকের যেটা বলেছিলাম 100 বিপিএস এর কথা, তো সেইগুলো হওয়া একটা লিকুইডিটি তৈরি করছে এবং তার ফলে একটা পজিটিভিটি জায়গা আনছে ভবিষ্যতে ব্যাংকিং সেক্টর। কিন্তু ওভারঅল জায়গাটা কিন্তু চিন্তা করতে হবে। এরপরে যেটা বলা সেটা হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, তারা ব্যাংকিং সেক্টরে কতটা উৎসাহী সেই ব্যাপারটা নিয়েও চিন্তা ভাবনা। অর্থাৎ ব্যাংকিং সেক্টরে ওনারা যদি ইনভেস্টমেন্ট শুরু করে তবেই কিন্তু দেখতে পারবো, না হলে কিন্তু তেমন ভাবে উল্লেখযোগ্য এক্ষুনি বিরাট কোনো চেঞ্জেস দেখবো না। কিন্তু এ সম্পর্কে পরে বলছি, আরো কিছু পজিটিভ খবর আসছে। এবার আমি যে জায়গায় যাবো সেটা হচ্ছে অটো সেক্টর। অটো সেক্টর আমরা দেখতে পেলাম দুর্দান্ত কাজ করেছে, এবং ফেস্টিভ্যাল সিজন, তার পরবর্তীকালে জিএসটি প্রচুর কমে যাওয়া, যেগুলো চার্জেস ছিল ছোট গাড়িগুলোর ক্ষেত্রে সেগুলো কমে যাওয়ার কারণে মারুতি এবছরে রেকর্ড পরিমাণে কিন্তু বিক্রি করতে পেরেছে তাদের 4 হুইলার।
শুধু 4 হুইলার নয়, 2 হুইলারের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু কোম্পানিকে দেখতে পেয়েছি আমরা পজিটিভ খবর। এখন ব্যাপার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই অটোমোবাইল সেক্টরের ইমপ্রুভমেন্ট আলটিমেটলি গোটা অটোমোটিভ সেক্টরটাকে কিন্তু বুস্ট করছে। টাটা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, টাটা মোটরস কিংবা অশোক লেল্যান্ড, তারপরে আমাদের এই ধরনের কোম্পানি টিভিএস মোটর, এরা সবাই কিন্তু একটা পজিটিভ ব্যাপার দেখতে পারবো। স্ট্রেংথটা গতবারের তুলনায় অনেকটা বেটার রয়েছে। বিগত 11 মাসের মধ্যে অটোমোবাইল সেক্টর কিন্তু একটা হাইয়েস্ট পজিশনে চলে গেছে, এটাও কিন্তু একটা ডোমেস্টিক কনজামশন রিভাইভাল ঘটেছে, ডোমেস্টিক কনজামশনটা আরো বেড়েছে এবং এটা একটা পজিটিভ ব্যাপার দেখা যাচ্ছে এবং সে কারণের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্লাস কিছু পলিসি চেঞ্জেস হয়েছে, যেরকম ফেম, যেরকম আমরা 2 হুইলার ক্ষেত্রে দেখেছি, ইভি সেক্টরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে কিছু সাবসিডিজ দিচ্ছে, এইগুলো কিন্তু পজিটিভ জায়গা তৈরি করছে। আইটি সেক্টরকে নিয়ে এবার একটু কথা বলবো। আইটি সেক্টরের একটা প্রচুর নেগেটিভিটি দেখছি, টিসিএস, ইনফোসিস, এসসিএল টেকনোলজি সবই দেখছি ডাউন ট্রেন্ড। বিগত 1 বছরে টিসিএস এর মতো কোম্পানি 17% ডাউন হয়ে গেছে। অ্যাট্রিশন রেটটা খুব বেশি দেখা যাচ্ছে। অ্যাট্রিশন বলতে যেসব এমপ্লয়িরা কাজ করছে তাদেরকে ধরে রাখা, অর্থাৎ এমপ্লয়িরা যে কাজ করছে তারা কিন্তু অল্টারনেটিভ খুঁজছে, মাইনে কম বা ম্যানেজমেন্ট প্রবলেম কিংবা হিউজ প্রেশার, এইসব কারণের জন্য এইটাকে বলে অ্যাট্রিশন। তো অ্যাট্রিশন রেটটা হাই রয়েছে, সে কারণের জন্য কিন্তু শিফট করছে। আর মুশকিল হচ্ছে গোটা আইটি সেক্টর জুড়েই কম বেশি একটা প্রেশার তৈরি হচ্ছে। যেমন আমি যে প্রথম কথাটা আমি বলি, আইটি সেক্টর পুরোপুরি মুখাপেক্ষী রয়েছে কিন্তু আমরা ইউএসএ এবং ইউরোপের উপর স্পেশালাইজড, এরা ওয়েস্টার্ন কান্ট্রির উপরে নির্ভরশীল, টোটাল প্রজেক্ট এভরিথিং। এবং ডোমেস্টিক পার্সেন্টেজ যদি বলি 90% অ্যাবভ হচ্ছে আমরা বলবো গ্লোবালি, আর ডোমেস্টিকের পরিমাণ ওই 10%-এর মতো দাঁড়াচ্ছে। এবার এই 90% যদি চাপে থাকে, সেখান থেকে ঠিক মতো পজিটিভ খবর না আসে, প্রথমত মিস্টার ইউএস প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের একাধিক রুলস রেগুলেশন যেগুলো আইটি সেক্টরকে একটা বিরাট চাপে ফেলে রেখেছে। কোনো বিদেশি কোম্পানিকে ডিরেকশন দেওয়া হয়েছে ইন্ডিয়ানদের নেওয়া হবে না। দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে ইন্ডিয়ান আইটি সেক্টর যেসব রয়েছে সেগুলোকে প্রেশার করা হচ্ছে লোকাল লোকেদের নিতে হবে। H1B ভিসা নিয়ে প্রচুর রকম প্রবলেম তৈরি করেছে, প্রচুর ফিস বাড়িয়ে দিয়েছে। এই সমস্তগুলো অ্যাজিটেশন, টেনশন তৈরি। বেশ কিছু প্রজেক্ট ছিল যেগুলো রেজাল্ট মানে প্রজেক্ট কমপ্লিশন হয়ে গেছে কিন্তু তার রিটার্নটা মানে প্রফিটটা, কোম্পানির যে এক্সপেন্সটা সেগুলো আসেনি, যে কারণের জন্য কিন্তু কোম্পানিগুলো সাফার করছে। কারণ কোম্পানিগুলোকে, আইটি কোম্পানিগুলোকে মাইনে তো প্রতি বছর দিয়ে যেতে হচ্ছে প্রতি মাসে, কিন্তু তারা যখন টাকাটা পাচ্ছে সেই টাকাটা যখন আটকে যাচ্ছে তখন তাদের কিন্তু রিজার্ভস থেকে টাকাগুলো পেমেন্ট করতে হচ্ছে। এটা কিন্তু একটা ক্রুশিয়াল পয়েন্ট তৈরি করে, রিজার্ভস কমতে শুরু করছে এবং আলটিমেটলি কোম্পানি ওয়ার্কিং ক্যাপিটাল কমে যাচ্ছে। ভবিষ্যতে গিয়ে নতুন মেশিন, নতুন ইনস্টলেশন, নতুন লোক নেওয়া, এইগুলো ক্ষেত্রে প্রবলেম তৈরি করবে এবং পুরনো লোক যারা রয়েছে, যারা প্রোডাক্টিভিটি কম রয়েছে, তাদেরকে রেখে দেওয়াটাও কিন্তু যুক্তিসঙ্গত মনে করছে না বলে প্রচুর পরিমাণে কর্মী ছাঁটাই হচ্ছে। রিসেন্ট খবর আমরা পেলাম 12,000 কর্মী টিসিএস ছাঁটাই করেছে, এরপরে অ্যাক্সেঞ্চার রয়েছে, ইনফোসিস রয়েছে, প্রচুর রয়েছে এবং যারা অলরেডি কিছু ছাঁটাই করে চলেছে যেগুলো আমাদের খবরের বাইরে। আমি যে কথাটা এবার আসবো সেটা হচ্ছে এর আইটি সেক্টর মুভমেন্ট, পজিটিভ মুভমেন্ট এখনই হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আসা যাক মুহূর্ত ট্রেডিং এর কথা। আজকে 1:45 থেকে 2:45-এর মধ্যে মুহূর্ত ট্রেডিং হবে। মুহূর্ত ট্রেডিং মানে বিরাট কিছু কেনা বেচা নয়, কেনা যেতে পারে সামান্য পরিমাণে। যেটাই কেনা হোক, কি কিনলে সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আজকে আপনারা কি কিনেছেন। তো সেটা, কারণ ভিডিওটা পাবলিশ যখন হবে তখন অলরেডি মুহূর্ত ট্রেডিং পার হয়ে গেছে। এবার আসবো সেই পয়েন্টটা, টার্গেট সেক্টর, কোন সেক্টরটা রাইজিং করতে চলেছে। যে সেক্টর কথা বলবো সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টর। ব্যাংকিং সেক্টর বিগত 1.5-2 বছর ধরে যে পড়েছিল, এখন কিন্তু পজিটিভ মুভমেন্ট দেখতে পাচ্ছি। শুধু আপনার দেখার জন্য নয়, যিনি দেখছেন তিনি খুব বড় মাপে সারা বিশ্বের বেশ অ্যাক্রিডেটেড, মান্যতা পাওয়া কোম্পানি গোল্ডম্যান সার্চ পুরো অ্যানালিসিস করেছে এবং তাদের অ্যানালিসিস রিপোর্ট পাবলিশ করেছে। সেই রিপোর্টে বেশ কিছু পজিটিভ খবর আমরা দেখতে পাচ্ছি। কি কি খবর দেখছি? প্রথম ঘটনা হচ্ছে ব্যাংকিং সেক্টর বিগত 1.5-2 বছর ধরে যেটা কনস্ট্যান্টলি মার খাচ্ছিল, সেই সেক্টরটা কিন্তু বেশ কিছু পজিটিভ ব্যাপার ওরা বলছে। প্রথম হচ্ছে আর্নিং গ্রোথ কিন্তু এবছরে বেশি হবে, অর্থাৎ গতবারে যা রিপোর্ট দেখিয়েছে তার তুলনায় বেটার হবে। ওনারা যেটা বলছেন যে এক্সপেকটেশন যেটা রয়েছে ব্যাংকিং সেক্টর সম্পর্কে ইনভেস্টমেন্টদের, তার তুলনায় অনেক বেটারমেন্ট করছে, সেটা একটা পজিটিভ ব্যাপার। ভ্যালুয়েশন একটা পজিটিভ জায়গা তৈরি করছে, এটা একটা ভালো জায়গা। এবং বেশ কিছু ক্রেডিট গ্রোথ লেভেল বাড়ছে, সেটা একটা পজিটিভ খবর। এই সবগুলো এবং ফাইন্যান্সিয়াল কন্ডিশনগুলো পজিটিভিটি হওয়া,
যেরকম আমাদের কার পরিমাণ, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিওর পরিমাণ বাড়া, এটা একটা বড় ব্যাপার। এই সমস্ত কারণগুলো কিন্তু গোল্ডম্যান সাচ বলছে, এবং যেটা খুব সুন্দর কথা বলছে, ওরা বলছে প্রজেক্টেড ভ্যালু 30%, 30% বাড়তে পারে আগামী 2026-27 সালের মধ্যে। ওনারা বলছেন ফাইন্যান্সিয়াল 2026 এর সেকেন্ড কোয়ার্টার থেকে, মানে লাস্ট কোয়ার্টার থেকে কিন্তু ওনারা বলতে চাইছেন যে ইমপ্রুভমেন্ট হওয়াটা শুরু হয়ে যাবে। তাহলে এটা একটা বড় পজিটিভ ব্যাপার। প্লাস ওনারা যেটা বলছেন, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে বেশ কিছু পজিটিভ পলিসি গ্রহণ করেছে, যেরকম 100 বিপিএস একটা রেট কাট করা হয়েছে। এই রেট কাটটা সাময়িক ভাবে কোনো চেঞ্জেস না হলেও লং টার্মে গিয়ে কিন্তু পজিটিভিটি তৈরি করবে, একটা লিকুইডিটি তৈরি করবে। লিকুইডিটি তৈরি করবে বলতে অজস্র মানুষ এখন লোন নেওয়ার চেষ্টা করবে, লোন যখনই নেবে প্রচুর পরিমাণ তার কিন্তু ক্রেডিট গ্রোথ তৈরি হবে। এবং লোন শুধু বলে নয়, বেশ কিছু ক্ষেত্রে বেশ ভ্যালুয়েশনের ক্ষেত্রেও কিন্তু অ্যাসেট কোয়ালিটি কিন্তু ইমপ্রুভ হচ্ছে। অ্যাসেট কোয়ালিটি বলতে কি, যে ধরনের লোনগুলো দেওয়া হচ্ছে সেগুলো রিকভারি হওয়ার পার্সেন্টেজটা কিন্তু সন্তোষজনক, পজিটিভ। কারণ আমি লোন দিয়ে বসে থাকলাম, রিকভারি হলো না, সেটা তো মারাত্মক। টোটালটা এনপিএ কে হিট করবে, তার জন্য প্রভিশন করতে হবে, প্রফিট কমে যাবে, একটা নেগেটিভ পর নেগেটিভ। কিন্তু এরা বলছে খুব পজিটিভ খবর কথা, অর্থাৎ অ্যাসেট কোয়ালিটি একটা ভালো জায়গায় যাচ্ছে, এবং ক্রেডিট গ্রোথটা আগামী সেকেন্ড হাফ, মানে ফাইনাল 2026 এর সেকেন্ড হাফ থেকে আমরা পজিটিভ ব্যাপার শুনতে পারবো। এবার আসছি অনেকগুলো ইনফরমেশনের মধ্যে শেষের দিকে মিউচুয়াল ফান্ড নিয়ে। মিউচুয়াল ফান্ড নিয়ে বলার পরে লাস্ট পার্টে খুব ইন্টারেস্টিং কিছু কথা বলবো। এখন যেটা বলার, মিউচুয়াল ফান্ড নিয়ে কিন্তু পজিটিভ খবর শোনাচ্ছি। কেন শোনাচ্ছি? মিউচুয়াল ফান্ড পজিটিভিটি প্রচুর বেড়েছে এবছরে। আবার একটা রেকর্ড হাই ডিপোজিটের পরিমাণ, মানে যাকে বলা হয় AUM, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, সেটা কিন্তু খুব ভালো জায়গায় চলে গেছে। মানে এক্সাক্ট অ্যামাউন্ট হচ্ছে 75.61 লাখ ক্রোড়স। 75.61 লাখ ক্রোড়স কিন্তু ইনভেস্টমেন্ট হয়েছে মিউচুয়াল ফান্ডে। মানে একটা বিরাট লেভেলের মানুষ ইন্ডিয়ান মিউচুয়াল ফান্ডের মাধ্যমে তার টাকাগুলোকে কিন্তু সাপ্লাই করছে ইকুইটি মার্কেটে। অ্যাকাউন্ট খোলা হয়েছে, অ্যাকাউন্ট মানে ইউনিক অ্যাকাউন্ট ওপেন যেটা হয়েছে তার পরিমাণ বিরাট, মানে পরিমাণ হচ্ছে 5.7 ক্রোড়স। বিগত এক বছরের মধ্যে 5 কোটির বেশি, 5.7 ক্রোড়স কিন্তু নিউ ডিম্যাট অ্যাকাউন্ট খোলা হয়েছে। এই যে ডিম্যাট অ্যাকাউন্ট খোলা হয়েছে, এটা একটা পজিটিভ ব্যাপার। এর সঙ্গে কিছু প্যাসিভ ফান্ডের কথা বলবো। প্যাসিভ ফান্ড বলতে কি বোঝায়? যেরকম ডেপ্ট ফান্ড, ETF ফান্ড, এইগুলোতে ইনক্রিজ হয়েছে রিমার্কেবল। অ্যাকাউন্ট খোলার ইয়ার অন ইয়ার গ্রোথ হয়েছে 13.8%, ভালো কথা। অথচ এই প্যাসিভ ফান্ড যেগুলো আছে তার গ্রোথ লেভেল 17%, 17% রয়েছে, এবং এটা একটা বিরাট ব্যাপার। ETF প্রচুর মানুষ খুঁজছে, কিন্তু ডেপ্ট ফান্ড কিছুটা হলেও আউটফ্লো হচ্ছে, সামান্য কিছু হলেও। কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি ETF এর ক্ষেত্রে কিংবা ইন্ডেক্স ফান্ডে, এগুলো কিন্তু খুব পজিটিভ রয়েছে এবং ভালো পরিমাণে ফান্ডে ডিপোজিট হয়ে চলেছে। আলটিমেটলি এটা কিন্তু একটা বিরাট বড় জায়গা তৈরি করছে। মানে মিউচুয়াল ফান্ড AUM বেড়ে চলেছে, আলটিমেটলি তার ইম্প্যাক্ট ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর DII তারা কন্টিনিউ কিনে চলেছে। আমরা যদি দেখি সারা ভারতের মধ্যে, তাহলে প্রথম দিকে যেসব শহরগুলো দাঁড়িয়ে রয়েছে তার মধ্যে অন্যতম আমরা দেখলাম সেটা হচ্ছে কিন্তু মুম্বাই ক্ষেত্রে দেখলাম আমরা, দিল্লির ক্ষেত্রে এবং বেঙ্গালুরুর ক্ষেত্রে আমরা দেখলাম সবচেয়ে বেশি ডোমিনেন্ট পজিশনে রয়ে গেছে এরা প্রথম দিকে। তারপরের দিকে আহমেদাবাদ, জয়পুর এরাও রয়েছে, কিন্তু কলকাতা ধারে কাছে নেই, অনেক দূরে রয়েছে। ইনভেস্টমেন্ট আগে যেটা বলছিলাম ওই শহর এগিয়ে, তবে হ্যাঁ আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হয়ে চলেছে, মানুষের ভরসা বাড়ছে, হয়তো আগামী কয়েক বছরের মধ্যে কলকাতা প্রথম দিকে চলে আসতে পারে। তো আজকে টোটাল ভিডিওটা শেষ করতে চলেছি এই এক্সপেকটেশন নিয়ে কি আগামী দিন খুব ভালো আসুক, ভালো হোক, আমাদের সকলের ইমপ্রুভমেন্ট হোক, সকলের তোমাদের ইমপ্রুভমেন্ট হোক, বেটার জায়গায় যাওয়া, বেটার কিছু করা, ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আরো বহুগুণ বাড়ার একটা প্রার্থনা নিয়ে আজকের মতো শেষ করছি।